নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমাদের রেজওয়ানা ম্যামও খুব ভালো বলছেন যে টেস্ট কেন দরকার হয়, এগুলাই আমরা বলবো। আজকের সেশনটা মূলত প্রেগনেন্সির সময়টাতে টেস্ট, ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। আমি যেহেতু হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, আর প্ল্যাটফর্মটাও আমাদের হোমিও স্টাডি প্ল্যাটফর্মটাও হোমিওপ্যাথিক, তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট যতটুকু সম্ভব আমি আলোচনা করব। যদি আশা করি আমি সিরিয়ালি সাজানোর চেষ্টা করছি, যাতে যারা নিউ কামার আছেন, এমনকি আমাদের অনেক প্র্যাকটিশনার থাকেন বাসায় চেম্বার করেন, তাদের জন্য অনেক হেল্প হবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন। আর প্রশ্ন থাকবে আশা করি, তো মাঝে যদি কারো কোনো প্রশ্ন থাকে মাঝখানেই হয়তো বা ইনবক্সে লিখে দিতে পারেন, আমি পারলে তৎক্ষণাৎ উত্তর দিব, তাহলে ইজি হয়, আমার জন্য ইজি হয়, যার বুঝতে সমস্যা হচ্ছে তারও ইজি হবে আশা করি। তো আমাদের কাছে কারা আসেন পেশেন্টরা এই প্রবলেম গুলা নিয়ে? প্রেগনেন্সিতে মানে কনসিভ হচ্ছে না এইরকম প্রবলেম নিয়ে কিন্তু বেশিরভাগ পেশেন্টরা আমাদের কাছে আসেন। তো প্রাইমারিলি যদি কোনো বড় প্রবলেম না থাকে, যেমন হাজবেন্ডের এজোস্পার্মিয়া, আর ওয়াইফের অথবা পার্টনারের বড় কোনো হরমোনাল ইমব্যালেন্স, অথবা কনজেনাইটাল ইনফার্টিলিটি, অথবা ইউটেরাসের কোনো প্রবলেম, বড় কোনো প্রবলেম যদি থেকে থাকে, আহ তাহলে হয়তো আমাদের করার কিছু থাকে না, কারোরই কিছু করার থাকে না। এই বড় প্রবলেমস গুলো যদি না থাকে, আমরা ওপরওয়ালার সাহায্যে অনেক অনেক সাহায্য করতে পারি হোমিওপ্যাথিক রেমেডি দিয়ে পেশেন্টকে কনসিভ করানোতে। এটা কিন্তু দেখবেন, আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তারা দেখবেন যে যারা বিশেষত আম, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, তারা দেখবেন আগে পরে মিষ্টির ছবি দিবে অথবা গিফটের ছবি দিবে। ম্যাক্সিমাম এরকম হয় যে কনসিভ করছে অথবা বাচ্চা হয়েছে নর্মাল ডেলিভারিতে, যেটা নাকি এখন রেয়ার। আমরা কিন্তু এরকম পুরস্কার পাই, তাই না? ম্যাক্সিমাম ডাক্তাররাই পাই। তো আজকের সেশনটা সেই সুন্দর একটা জার্নি নিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে ট্রিটমেন্ট দিব এবং কি কি টেস্ট লিখব। ধরেন কনসিভ করে গেল পেশেন্ট, আমাদের কাছে যে আসছিলেন, কনসিভ করে গেল, আমরাও খুশি হলাম, পেশেন্টও খুশি, কিন্তু সেই পেশেন্ট আমরা রাখি না, ফলো আপে রাখি না, অথবা পেশেন্টও থাকে না। কারণ এই যে 9 মাসের একটা জার্নি, এই জার্নিটাতে ইমার্জেন্সি কন্ডিশন থাকে অনেক। সেক্ষেত্রে আমরা চেম্বারে কতটুকু সাহায্য বা করতে পারি, তাই না? তো আমি যে কাজটা করি, আমার কাছে আমার আমার পেশেন্ট আমার কাছে তো ফলো আপে রাখি, সাথে একজন গাইনোকোলজিস্টের কনসালটেশনও নিতে বলি, কারণ ইমার্জেন্সি সিচুয়েশন আসলে যেন সেটাকে ট্যাকেল দেওয়া যায়। ঠিক আছে, আমি যখন পারবো না, তখন যে কনভেনশনাল যেই হেল্প, তারপরে তাদের যে ইমার্জেন্সি হসপিটালের যে ক্যাপাসিটি, এইগুলার হেল্প কিন্তু আমি পাবো। আমার কাছে সেটা না থাকলে আমি এভাবে সেই সুবিধাটা নিতে পারি, বা আমি নিচ্ছিও, এটাই করি আমি সবসময়। তো পেশেন্ট কনসিভ করে গেল, আমাদের কাছে আসলো, আমরা ট্রিটমেন্টের পরে যদি হয় তো আলহামদুলিল্লাহ। এছাড়াও অনেক সময় পেশেন্টরা টেস্ট কি করবে এটা জানার জন্য আসে, যে প্রথম কোন টেস্ট করবে। যদিও বা বাসায় যে টেস্ট কিট থাকে ইউরিন টেস্টের জন্য, এইচসিজি টেস্ট, এটাও তো ওই টেস্ট করে পজিটিভ হলেই কিন্তু আসে আমাদের কাছে যে কনসিভ করেছে। তারপরও আমরা কিন্তু ওই টেস্টের উপর ভরসা করব না, এটা সবসময় কারেক্ট অ্যান্সার দেয় না, কারেক্ট রেজাল্ট আসে না। আমরা কি করব, হয় ইউরিনের এইচসিজি অথবা ব্লাডের এইচসিজি টেস্ট করে আমরা ফাইনাল আসলে কি কনসিভ করছে কিনা সেটার একটা আলটিমেট রেজাল্ট আমরা অবশ্যই অবশ্যই নিব। কারণ এইচসিজি হচ্ছে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন হরমোন, যেটা প্লাসেন্টা থেকে রিলিজ হয়, এগুলো নিয়ে পরে বলবো। তো এটার পরিমাণ বেড়ে যায়, এটা অনেক ক্ষেত্রে বেড়ে যায়, আবার কমতেও পারে। এগুলা কখন কি হয়, প্রাইমারিলি বাড়তে থাকে, এবং যে রেজাল্ট আসে সেই রেজাল্টটা অবশ্যই আমরা রেফারেন্স ভ্যালুর সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবো যে পজিটিভ কিনা।
এই গেল এইচসিজি টেস্ট। কেন করব আমরা? মানে কিভাবে যেটা বললাম একটু আগে, ইউরিন টেস্টেও হয়, যেটা বাসায়ও করা হয়, অথবা আমাদের চেম্বারে আসলে আমরা লিখে দিতে পারি যে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট। এটা দিয়ে দিলে তখনও কিন্তু পজিটিভ হলে অবশ্যই রেফারেন্স ভ্যালু দেখাবে বেশি। তারপর ব্লাড টেস্টেও হয়, যেটা বিটা এইচসিজি হয়। তো এই টেস্টের মাধ্যমে হয়ে গেল 2 রকমের। এইবার আসি, এটা কেন করতে হয়? অনেক সময় কিন্তু পেশেন্ট আসে যে মিসড পিরিয়ড বা এমিনোরিয়া, পেশেন্ট জানে না যে তার কনসিভ করছে কিনা, কিন্তু সে বলে যে আমার পিরিয়ড ইরেগুলার, আমাকে রেগুলার করার জন্য মেডিসিন দেন, এরকম বলবে। এখন আমাদের তো একটা কমন ডায়লগ আছে যে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিলে হয়তো বা তার পিরিয়ডটা চলে আসবে। না, এটা আমরা কখনো করব না। আমরা যদি জানি যে ওই মহিলা বিবাহিত, বাচ্চা নিতে চাক বা না চাক, আমরা কিন্তু এই টেস্টটা অবশ্যই দিব। তার এমিউনিটি কেন আসলো, তাই না? আর যদি জানি যে তারা ট্রাই করছে, এই কাপল ট্রাই করছে বাচ্চা নেয়ার, সেক্ষেত্রে যখন পিরিয়ড মিস হবে, এলএমপি যখন মিস হবে, লাস্ট পিরিয়ড ডেট যখন মিস হয়ে যাবে, অথবা অ্যামেনোরিয়া দেখা দেবে মিনিমাম 45 ডেজ, তখনও আমরা এই টেস্ট করে অবশ্যই জানবো যে কনসিভ করলো কিনা। এটা হচ্ছে প্রেগন্যান্সি কনফার্মেশন টেস্ট। তাহলে আমরা এইচসিজি টেস্ট দিলে পরে বা ইউরিন ফর প্রেগন্যান্সি দিলে পরেও এটাই আসবে যে কতদিন হলো অথবা কনসিভ করছে কিনা আদৌ। এই জন্য আমরা টেস্ট করতে দিব, অবশ্যই দিব। এরকম না আয়সা বললো আমি কনসিভ করছি আর আমি আপনার আন্ডারে থাকবো, অথবা আপনি ট্রিটমেন্ট দিবেন, এরকম হলে আমরা ওষুধ দিতে থাকবো, এরকম না ব্যাপারটা। আমরা অবশ্যই টেস্ট দিব, সাথে ইউএসজি দিব। প্রাইমারি যেই কনসিভের যেই পজিটিভ ইটা আসবে, সাথে আমরা অবশ্যই ইউএসজি দিব। কেন দিব? এই যেমন আমাদের রিজনা খাতুন বলছিলেন যে সেটা কি একটোপিক কিনা, সেটা মোলার কিনা, হ্যাঁ, এগুলা আসলে কিনা, আবার যে ইউটেরাইন ক্যাভিটিতে ওয়ালে ইটা বসলো কিনা, এই যে এমব্রায়োটা, না তখন ফিটাস হয়ে যায়, ফিটাসটা বসলো কিনা, এইগুলো অবশ্যই জানার জন্য ইউএসজিও দিব। আচ্ছা, এটা কেন করলাম? আমরা ডিটেক্ট করার জন্য বা কনফার্ম হওয়ার জন্য যে প্রেগন্যান্সি পজিটিভ। এখন রেজাল্ট কিভাবে বুঝবো? রেজাল্ট বুঝবো যে যখন টেস্ট করে আসবে, রেজাল্টের মধ্যে অবশ্যই থাকবে রেফারেন্স ভ্যালু থেকে অনেক গুণ বেশি থাকবে। কারণ যখন কনসিভ করে যায় কেউ, কোনো মহিলা, তার এইচসিজি লেভেল 2-3 দিনে, প্রতি 2-3 দিনে দ্বিগুণ বাড়তে থাকে। এখানে যদি আবার দেখি আমরা, ধরেন পেশেন্ট আসলো 6 সপ্তাহে, আসলো আমাদের কাছে, পিরিয়ড ডেট থেকে 6 সপ্তাহ পরে আসলো বা 8 সপ্তাহ পরে আসলো, প্রায় 2 মাস পরে। আমরা যদি এইচসিজি টেস্ট করে দেখি এখানে লেভেল কম পাচ্ছি, তখন এটা কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশন। অথবা আস্তে আস্তে বাড়ছে, আগের রেফারেন্স থেকে পরের রেফারেন্সে আমরা হয়তো কম পাচ্ছি, সেই ক্ষেত্রে কি থাকতে পারে? একটোপিক প্রেগন্যান্সি থাকতে পারে, মিসক্যারেজ হতে পারে, মোলার প্রেগন্যান্সি হতে পারে। তখন এটার জন্য আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো যে বাচ্চাটা আহ অবশ্যই বের করে ফেলতে হবে, অথবা অ্যাবর্শন করায় নিতে হবে, সেটা যে কোনো সেফ ওয়েতে। আর এই রেফারেন্সটা তো নন প্রেগনেন্ট ওমেন অথবা মেলে কম থাকবে, এটাই স্বাভাবিক। যদি রেজাল্ট বেশি আসে, রেফারেন্স ভ্যালু একটু আগে বললাম যে দিন বাড়তে থাকবে, দ্বিগুণ হারে বাড়তে থাকবে, এখানে যদি 3 গুণ বাড়ে, সেক্ষেত্রে আমরা কি ভাবতে পারি? সেখানে ফিটাস হয়তোবা টুইন হইতে পারে, ট্রিপলেট হতে পারে, মানে 2টো বাচ্চা বা 3টা বাচ্চাও হতে পারে। তখনও প্লাসেন্টা অনেক পরিমাণে এইচসিজি রিলিজ করে। অথবা এটা ছাড়াও যদি এরকম পরিমাণে বাচ্চা একটা, কিন্তু রিলিজের পরিমাণ অনেক বেশি, সেই ক্ষেত্রে ইউটেরাইন কার্সিনোমা থাকতে পারে, হায়াডেটি ডিফর্ম মোল থাকতে পারে ইউটেরাসে, ওভারিয়ান ক্যান্সার হতে পারে। এমনকি পুরুষদেরও যদি এই টেস্ট করা হয় এবং এটার ভ্যালু যদি বেশি আসে, সেই ক্ষেত্রে টেস্টিকুলার ক্যান্সারকে দায়ী করা হয়। আমি আমার আগের ক্লাসে একবার বলছিলাম যে এই টেস্টটা কিভাবে আসছে, যে এসসিজি টেস্টটা মূলত ক্যান্সার পেশেন্টদেরকেই ডিটেক্ট করার জন্য ইউরিন ব্লাড থেকে স্যাম্পল নিয়ে করতে দেখা গেল যে ক্যান্সার, বডিতে ক্যান্সার থাকলেও তখনও কিন্তু এই এইচসিজি হাই হয়ে যায়। আচ্ছা, এবার যদি প্রেগনেন্সির সময় যদি ওই ইয়েটা রেঞ্জটা যদি কম হয়, সেক্ষেত্রে কি হবে? আমরা ধরে নিতে পারি ফিটাল ডেথ হয়েছে, অথবা ইনকমপ্লিট মিসক্যারেজ, অথবা থ্রেটেন্ড বা স্পন্টেনিয়াস অ্যাবর্শনও হতে পারে, যেটা মিসক্যারেজ।
আবার একটোপিক প্রেগন্যান্সিতেও এই ইয়েটা এইচসিজির রেঞ্জ কম দেখাবে। তাহলে এইচসিজি টেস্টের কি পরিমাণ প্রয়োজনীয়তা আমরা কিন্তু এইটুকু মানে এই 3-4টা স্লাইডে বুঝতে পারলাম। আমরা অবশ্যই তাহলে টেস্ট দিব, ব্লাডের টেস্ট দিব, দিলে আমরা রেঞ্জটা দেখলে বুঝতে পারবো, কনফার্মেশন আসবে আর কি যে প্রেগন্যান্সি কতটুকু সেফ আছে। আচ্ছা, এটা তো বললাম যে ক্যান্সারের জন্য এই টেস্ট করা হয়। সাথে আরো যদি জেনেটিক কোনো কন্ডিশন থাকে, যেমন যদি আগের বাচ্চা অ্যাবনর্মাল থাকে, ডাউন সিনড্রোমের থাকে, যদি ইয়ে থাকে, অটিস্টিক থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই টেস্ট অনেক হেল্প করে। এটাকে প্রিনেটাল স্ক্রিনিং ও বলা হয় যখন টেস্ট করা হয় এগুলা, বা ফার্টিলিটির ট্রিটমেন্টের জন্য। আবার আইভিএফ যখন করে কনভেনশনাল ট্রিটমেন্টে, তখনও কিন্তু অনেক পরিমাণে এইচসিজি বডিতে পুশ করা হয়। আমাদের কাছে যখন আসবে, আমরা ব্লাড টেস্ট দিয়ে দেখলাম যে অনেক পরিমাণে এইচসিজি দেখাচ্ছে, আর ভাবলাম যে কনসিভ হয়ে গেছে, তখনও কিন্তু একটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে অথবা একটা ভুল হয়ে যেতে পারে। সেই জন্য সাথে একটা ইউএসজি অবশ্যই দরকার, যে আদৌ কি ফিটাস গ্রো করতেছে কি না করতেছে। আচ্ছা, এবার আসি আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে। প্রেগনেন্সিকে 3টা ভাগ করা হয় 9 মাসের এই জার্নিটাকে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টার এইভাবে করে। তো প্রথম ট্রাইমেস্টারটা সবসময় দেখা যায় একটু রিস্কি থাকে, সেকেন্ডটা খুব মানে গোল্ডেন ট্রাইমেস্টার বলা হয়। ওই সময়টাতে অনেক পেশেন্ট খুব উঠে থাকে, একটু ভালো পর্যায়ে থাকে, আরামে থাকে। প্রথমে বেশ ভালো মানে ইতে থাকে, একটু কষ্টে থাকে, দ্বিতীয়টাতে ভালো থাকে, আবার শেষটা তো আলোচনা করব। আচ্ছা, ফার্স্ট ট্রাইমেস্টার আমাদের কাছে আসলো 4 থেকে 13 সপ্তাহের ভিতরে আমরা কি কি ইনভেস্টিগেশন দিব? সিবিসি, আরবিএস, টিএসএইচ অবশ্যই দিব, কারণ এখন আমরা থাইরয়েড ডিসফাংশনের পেশেন্ট অনেক পাচ্ছি। আর থাইরয়েড পেশেন্ট যদি বাচ্চা নেয়, কনভেনশনাল ট্রিটমেন্টে তো প্রথমেই বলে দেয় আর বাচ্চা নিবেন না, সোজা সাপটা। তো আমাদের কাছে আসলে আমরা যদি সেটাকে কোনোভাবে ম্যানেজ করতে পারি, আমরা কিন্তু সাহস দিতে পারি অথবা আগায় যেতে বলতে পারি বাচ্চা নিতে। কনসিভ করে গেল, টিএসএইচ টেস্ট আগে থাকুক, থাইরয়েড ডিসফাংশন না থাকুক, টেস্ট অবশ্যই করতে হবে। এইচপিএসএজি, ইউরিন তো করতেই হবে। আর ভিডিআরএল বা আরপিআর, এইচআইভি, এখন এইটাও যোগ হয়েছে যে এইচআইভি টেস্টও করা লাগে। আগে একদম আজকে থেকে কত 10-15 বছর এটা ছিল না, রিসেন্ট এইচআইভিটাকেও টেস্ট করা হয় দেখলাম প্রত্যেকটাইতেই। তো সাথে হ্যাঁ, ইউএসজি তো করবই, ইউএসজি তো দিতে হবেই। ইএসজি করলে যেমন বাচ্চার কতদিন হলো, যে ডেটিং স্ক্যান, আমরা তো যখন এলএমপি শুনি তখনই আমরা ইডিডি মানে হচ্ছে ডেলিভারি ডেটটা কবে হতে পারে সেটা হাতে গুনিয়ে বের করতে পারি, 9 মাস প্লাস 7 দিন, প্লাস মাইনাস দেওয়া থাকে। তো এই ডেটটাও হয়ে যায়। ডেট স্ক্যানিংটার সাথে কেন হয়ে যায়? ধরেন পেশেন্ট বলতে পারলো না তার এলএমপি কবে ছিল, লাস্ট কবে পিরিয়ড হয়েছিল সে জানে না, অথবা ভুলে গেছে, অথবা তার ইরেগুলার পিরিয়ড ছিল, কবে কনসিভ করছে সে জানে না। এই ক্ষেত্রে ইউএসজি হেল্প করতে পারে বাচ্চার গ্রোথ দেখে অথবা ফিটাসের গ্রোথ দেখে, যে তার কতদিন হলো, মানে কত সপ্তাহের প্রেগনেন্সি এটা। আচ্ছা, অ্যাডভাইস কি কি থাকতে পারে আমাদের অথবা ম্যানেজমেন্ট, যেখানে আমরা অ্যাডভাইস দিতে পারি রেস্ট করা, 8 থেকে 10 ঘন্টা ঘুম বা পিসফুল রেস্ট। আর প্রথম দিকে অবশ্যই প্রাইমি গ্রেভিডা হলে অথবা রিস্কি যদি প্রেগনেন্সি হয়, আগে মিসক্যারেজের হিস্ট্রি থাকে, হ্যাঁ এরকম যদি কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে আমরা নো কোয়েশন ফর 2 to 3 months, 2 থেকে 3 মাস কয়টাস না করতে বলি, আমরা সাজেশন দিয়ে থাকি। নো ট্রাভেলিং, কোথাও মানে বড় জার্নি করা নিষেধ। এটা সব ক্ষেত্রেই, প্রাইমি হোক আর সেকেন্ডারি হোক, যেই গ্র্যাভিডাই হোক, প্রেগনেন্সির প্রথম 2-3 মাস অবশ্যই বড় রকমের জার্নি না করাই বেটার। ড্রিঙ্ক অ্যাডুকুয়েট ওয়াটার, পানি খেতে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে। আমাদের হোমিওপ্যাথিতে একটা জিনিস কিন্তু খুব দারুণ, যে বলা হয় না যে এই মেডিসিনের পেশেন্ট পানি পিপাসা কম, ওই মেডিসিনের পেশেন্টের পানি পিপাসা অনেক বেশি, অথবা জ্বর হলে পরে পিপাসা বেড়ে যায়, এমনিতে বেশি না, এরকম কিন্তু থাকে। এখানে এডিকুয়েট ওয়াটার, এখানে আমার দুটা কথা বলার আছে। আমরা হোমিওপ্যাথি যেহেতু প্র্যাকটিস করি, আমাদের ওই যে যে কনস্টিটিউশনাল যে একটা ট্রেন্ড, ওই ট্রেন্ড অনুযায়ী বলবো যে যদি পেশেন্টের পিপাসা থাকে যেতটুকু, সে ততটুকুই খাবে।
জোর করে বেশি করে খাবে না, তাহলে বেশি বেশি খেলে শরীর থেকে কিন্তু সোডিয়াম বের হয়ে যায় ইউরিনের সাথে সাথে। তো ওই জোরাজুরির দরকার নাই। মিনিমাম 2 লিটার খাবে, এটা স্বাভাবিক। কেউ যদি 2 লিটার থেকে একটু কম খায় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু বেশি খাবে না, জোরাজুরির কোনো মানে নেই। আর হাইজিন মেনটেন করতে হবে, যেমন টেস্টগুলোর কথা বললাম একটু আগে, সেই সাথে হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে যাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, নিজেকে সেফ রাখা। আচ্ছা, এটা গেল। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কি কি টেস্ট দিব? আমি প্রথমে 3টা ট্রাইমেস্টার টেস্টগুলো বলে তারপরে যে হোমিওপ্যাথিক যেভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো সেকেন্ড ট্রাইমেস্টার নিয়ে বলি, এটা হচ্ছে মানে 14 to 28 উইকস, 14 থেকে 28 সপ্তাহের মধ্যে যখন আসবে পেশেন্ট, আমরা অবশ্যই সিবিসি দিব। তারপরে ট্রিপল কোয়াড্রিপল যে স্ক্রিনিং, যেটা দিয়ে বাচ্চাটা ডাউন সিনড্রোমের বাচ্চা কিনা, টিউব ডিফেক্ট আছে কিনা, স্পাইনা বাইফিডা যেটাকে আমরা বলি, এগুলো আছে কিনা, এগুলা এই স্ক্যানিং এর মাধ্যমে বা টেস্টের মাধ্যমে বের হয়ে আসে। তারপরে 18 থেকে 22 সপ্তাহের মধ্যে দিব আমরা অ্যানোমালি স্ক্যান। এই স্ক্যানিংটাতে বাচ্চার যে অর্গান গ্রোথ, অর্গানে কোনো ডিফেক্ট আছে কিনা সেখানে ডিটেক্ট করা যায়। আর গ্রোথ স্ক্যান তো সাথে হয়েই যায়, বাচ্চার কতটুকু বয়স হলো তার সাথে ওজনে যাচ্ছে কিনা, সেটাও বের হয়ে আসে। তাহলে আমরা এই এই পর্যায়ে দিব সিবিসি, ট্রিপলেট কোয়াড্রিপল টেস্ট, অ্যানোমালি স্ক্যান অথবা গ্রোথ স্ক্যান। আচ্ছা, থার্ড ট্রাইমেস্টারে কি কি দিব? সিবিসি থাকবে, প্রত্যেকবারই থাকবে, কারণ এনিমিয়ার একটা চান্স থাকে বেশ। অবশ্যই অবশ্যই সিবিসি থাকবে, ইউরিন আরএমইও থাকবে, আর বিএস। হ্যাঁ, কেউ যদি ডায়াবেটিক পেশেন্ট হয় তার তো প্রথম থেকেই যে ব্লাড টেস্ট থাকবে, মিল বিফোর আফটার দুইটাই করা লাগবে। আর যদি জেস্টেশনাল যে ডায়াবেটিস হয় সেক্ষেত্রেও আরবিএসটা হেল্প করবে ডায়াগনোস করতে যে পেশেন্টের ডায়াবেটিস হয়ে গেল কিনা। আর ব্লাড গ্রুপিং থাকবে আরএস ফ্যাক্টর সহ, কারণ নেগেটিভ যদি হয় মায়ের ব্লাড গ্রুপ, সেই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি যে কনভেনশনাল যেই ট্রিটমেন্ট, ইনজেকশন পুশ করা, সেটা অবশ্যই নিতে হবে। নয়তো পরবর্তীতে বাচ্চা যে পরবর্তী আরো বাচ্চা হবে সেগুলার প্রবলেম আসতে পারে, জেনেটিক প্রবলেম হতে পারে। আচ্ছা, সেই সাথে ফিটাল মনিটরিং থাকবেই। যখনই ইউএসজি আমরা দিচ্ছি তখনই বা অ্যানোমালি স্ক্যান দিচ্ছি তখন বাচ্চার হার্ট রেট, বাচ্চার যেই গ্রোথ, হ্যাঁ, অর্গান গ্রোথ, এগুলা তো চলেই আসে, আমরা এগুলা ওই অ্যানোমালি স্ক্যানও দেখতে পাই। আর্লি প্রেগনেন্সিতে এবার আসে আমাদের বেলায়, আমাদের কথাগুলো বলি, আমরা হোমিওপ্যাথিদের কত দূর কি করার থাকে বা কি করতে পারি বা কি করব। যারা পুরুষ প্র্যাকটিশনার আছেন ওনারা দেখা যায় ম্যাক্সিমামই কনসিভ করছে, ওনারা পেশেন্ট ছেড়ে দিচ্ছেন যে ইতে চলে যান, কনভেনশনাল ট্রিটমেন্টে চলে যান। আর আমরা মহিলারা যারা আছে আমরা চাইলেই সেটা পুরোটাই কেয়ার দিতে পারি, যেটা আমি করি আমার চেম্বারে। তো আর্লি প্রেগনেন্সিতে কি আসবে? ইমপ্লান্টেশন সাপোর্ট দিতে পারি, হরমোনাল অ্যাডজাস্টমেন্ট, মিসক্যারেজ টেন্ডেন্সি, এইগুলা থাকলে আমরা আমাদের রেমেডির মাধ্যমে হেল্প করতে পারি। এই এই যে 3টা অংশ দেখতেছেন, ইমপ্লান্টেশন, হরমোনাল অ্যাডজাস্টমেন্ট, মিসক্যারেজ টেন্ডেন্সি, এখানে সার্কোডের অনেক বড় একটা ভূমিকা আছে। আচ্ছা, তারপরে দেখি কমন সিমটম কি থাকে। এংজাইটি থাকে, ফিয়ার থাকে, নজিয়া থাকে, স্পটিং থাকে। বাচ্চা কনসিভ করে গেলে পেশেন্টের ম্যাক্সিমাম সময় দেখা যায় একটা দুশ্চিন্তা কাজ করে, এংজাইটি, ভয়ও কাজ করে। এই সব ক্ষেত্রে তো আমরা হোমিওপ্যাথরা বেশ ভালো পারদর্শী, আমরা খুব ইনস্ট্যান্টলি ভালো রেজাল্ট দিতে পারি, এংজাইটি দূর করা, ফিয়ার দূর করা। আর নশিয়ার ব্যাপারটা নিয়ে আরো কথা বলবো। স্পটিং, থ্রেটেন্ড অ্যাবর্শন, যদি কনসিভ করার পরে স্পটিং হয় মানে হচ্ছে ব্লিডিং দেখা যায়, সেটা অল্প হোক বেশি হোক, সাথে সাথে ইমার্জেন্সি ব্যবস্থা নিতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা তাকে হরমোনাল যে ইনজেকশন গুলা সেগুলো নিতে হবে। এখানে কোনো গোড়ামি চলবে না, স্পটিং থামাতে হবে, কারণ এটা অ্যাবর্শন, আলটিমেটলি অ্যাবর্শনের দিকে নিয়ে যায়। তো এখানে গোড়ামি করা যাবে না। স্পটিং দেখলে অবশ্যই ইমার্জেন্সি সিচুয়েশন হিসাব করে তাকে হসপিটালাইজ করতে হবে। বাকি বেড রেস্ট দরকার হলে বেড রেস্টে থাকবে। ঠিক আছে, এবার আমাদের প্রাইমারি যেই লেভেলটা, সেখানে আমরা কি কি রেমেডি দিতে পারি।
হরমোনাল যে মেল অ্যাডজাস্টমেন্ট থাকে পেশেন্টদের প্রথম দিকে, সেক্ষেত্রে সিপিআর খুব ভালো কাজ করে। আর পেশেন্ট যদি ইমোশনাল হয়, মাইল্ড হয়, এংজাইটি থাকে, সেক্ষেত্রে পালসেটিলা ভালো কাজ করে। নাক্স একটা বড় ওষুধ প্রেগনেন্সির বেলায়। অনেকেরই দেখবেন কনসিভ করছে আর সে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, বিশেষত ইরিটেবল হয়ে যাওয়া, আবার সেই সাথে ড্রাগ সেন্সিটিভ হয়ে যাওয়া। ড্রাগ সেন্সিটিভটা নিয়ে একটু বলি। অনেক পেশেন্ট থাকে, দেখবেন ছোট বাচ্চা থেকে হোক, বড় বড় মানুষ হোক, কোনো ওষুধ মানে শুরু করলো খাওয়া, তার কোনো না কোনো প্রবলেম শুরু হয়ে যায়। কারো পেটে ব্যথা হয়, কারো ইরাপশন চলে আসে, কারো মাথা ঘোরাতে থাকে, কারো মাথা ব্যথা বেড়ে যায়। এটাকে বলে ড্রাগ সেন্সিটিভিটি। এইসব সেন্সিটিভিটি থাকলে আমরা প্রথমেই নাক্সের কথা ভাববো। নাক্স কিন্তু শুধুমাত্র যে অ্যালোপ্যাথি ওষুধের ইটা কাটায় তা না, আমাদের হোমিওপ্যাথিক যে রেমেডি গুলা, ওগুলাতেও যদি তার ন্যূনতম ইরিটেবিলিটি আসে, এরকম ড্রাগ সেন্সিটিভিটি আসে, আমরা নাক্সকে অবশ্যই ভাববো। আর নাক্স হেল্পও করবে অনেক। আচ্ছা, তারপরে আসতেছে ক্যালকেরিয়া, উইক ইমপ্লান্টেশন টেন্ডেন্সি। ক্যালকেরিয়ার যে মহিলা, সে নিজেও উইক থাকে, তার যে প্রেগনেন্সির জার্নি, ওটাতেও সে একটা উইক জার্নি মানে করে, কাটায়। তো তাকে আমরা, যদি সেই পেশেন্ট ক্যালকেরিয়ার হয়ে থাকে, আমরা তাকে ক্যালকেরিয়া দিয়েও সাহায্য করতে পারবো। আর যদি পেশেন্টের এরকম আগের হিস্ট্রিতে থাকে অ্যাবর্শন হয়ে যাওয়ার, আমরা তাকে সেভাইনা সিকেলি দিয়ে হেল্প করতে পারবো। আচ্ছা, এগুলা তো আলটিমেট না। এখানে কিন্তু আমি একটা কথা বলি যে অ্যাকিউট যে অবস্থা থাকবে আমাদের সামনে, যখন যে পেশেন্ট মানে বিশেষত প্রেগনেন্সি নিয়ে আসবে, অ্যাকিউট যে প্রবলেমস গুলা থাকবে, আমরা এটাকে অবশ্যই আগে দূর করব। যেমন অ্যাকিউট অবস্থার মধ্যে নজিয়াটাও থাকে। তো আমরা এবার আমাদের হোমিওপ্যাথিক আরো একটু ডিপলি বলি। ফার্স্ট ট্রাইমেস্টারে কি কি থাকে, যেমন অর্গানোজেনেসিস সাপোর্ট, এক্সেসিভ ভমিটিং, হাইপারেমেসিস বা গ্রেভিডেরাম, যেটা এক্সেসিভ ভমিটিং কে বলে, মেন্টাল স্টেবিলিটি। ফার্স্ট ট্রাইমেস্টারে এগুলা হয়। আমরা কি কি মেডিসিন দিতে পারি? আমরা দিতে পারি ইপিকাক। ইপিকাকের বেলায় তো আমরা সবাই জানি কনস্ট্যান্ট নজিয়া থাকবে, ভমিটিং থাকবে উইদাউট রিলিফ, বমি হবে কিন্তু কোনো রিলিফ থাকবে না। আচ্ছা, নাক্সের বেলায় ইনএফেকচুয়াল রেচিং থাকবে, কঞ্চিকাম তো সে খাবার দেখতেই পারে না, স্মেলও নিতে পারে না। আর ক্রিওজোটে থাকে ভায়োলেন্ট ভমিটিং। আমি এখানে যেই অ্যাকিউট ম্যানেজমেন্ট সেগুলা দিচ্ছি। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন। এক্সেসিভ ভমিটিং নিয়ে বলি, বা বাচ্চাদের আমি পরে অবশ্য রেপার্টরি অংশ রাখছি, যেখানে দেখতে পাবেন যে এক্সেসিভ ভমিটিং হলে পরে কি কি আমরা ওষুধ দিতে পারি, প্রেসক্রিপশন করতে পারি বা পেশেন্টকে আরাম দিতে পারি। আচ্ছা, তারপরে ইতে যাই। সেকেন্ড ট্রাইমেস্টারে কি থাকে? নিউট্রিশন এন্ড গ্রোথ সাপোর্ট, ইমোশনাল ব্যালেন্স, মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, ব্যাক পেইন, লেগ ক্র্যাম্পস, আর অ্যানিমিয়া টেন্ডেন্সি, ভেরিকোজ ভেইনস। গ্রোথ জেনেসিস হলো, অর্গানোজেনেসিস হয়ে গেল। এবার আসি নিউট্রিশন। প্রথম ট্রাইমেস্টারে বমির জন্য হয়তো পেশেন্ট খাবার দাবার ঠিকভাবে খেতে পারছে না, কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে সে যখন একটা স্টেবল কন্ডিশনে আসবে, তার এংজাইটি কিছুটা আমরা দূর করতে পারবো, তখন তার আসবে নিউট্রিশনের পালা। নিউট্রিশন এবং গ্রোথ সাপোর্ট, যেটা ফিটাল গ্রোথ হবে সে, এবং যে প্রেগনেন্ট মহিলা, তারও গ্রোথের সাপোর্ট লাগবে, তাকেও বেশি বেশি খাবার খেতে হবে। ইমোশনাল ব্যালেন্স থাকতে হবে। এটা ইমোশনাল ব্যালেন্সটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বড় সাপোর্ট, এটা তার পরিবার দিবে। আর আমরা হোমিওপ্যাথরা তাকে দিব কাউন্সেলিং। কারণ কাউন্সেলিং এর মাধ্যমে যে যে তার যে মেন্টাল ইস্যুস গুলা থাকবে, অথবা যদি ডোমেস্টিক কোনো ইস্যু থাকে, সেই ইস্যুগুলা তাকে কাটায় উঠতে আমরা সাহায্য করব। মাস্কুলোস্কেলেটাল প্রবলেম গুলোর মধ্যে কি, যে প্রেগনেন্সিতে বাচ্চা পেটে ঠিকভাবে গ্রো করতে পারছে না, তার মাসেল গ্রো করছে না, তার বোন গ্রো করছে না, এক্ষেত্রেও আমরা সাহায্য করতে পারি। পেশেন্টের কি থাকে? ব্যাক পেইন থাকে, বাচ্চা ধীরে ধীরে ইটা ফিটাল গ্রোথ হচ্ছে, তার ইতে কোমরে প্রেসার পড়ছে, সেই সাথে তার কি হচ্ছে? ব্যাক পেইন হচ্ছে, সাথে লেগ ক্র্যাম্পসও হয়। তো এগুলা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে না যে চুটকিতে সারায় দেওয়া, আমরা সারাতে পারি।
অ্যানিমিয়া টেন্ডেন্সি থাকলে এটা প্রথম থেকে নজরদারিতে রাখতে হবে। আহ এখানে পেশেন্টদের ম্যাক্সিমামদের যারা একটু নিউট্রিশনাল ডিফেক্টে ভোগেন তাদের হয়তো বা যে কনভেনশনাল যেই ইট ট্রিটমেন্ট গুলা, যে রক্ত বাড়ানোর জন্য যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে, উৎসাহিত করতে হবে। এরকম না যে এটা নেওয়া যাবে না, করা যাবে না, এরকম আমরা করব না, আমরা সেই হেল্পটাও নিব। ভেরিকোজ ভেইন প্রেগন্যান্সিতে এটাও মাঝে মাঝে অনেকের হয়, ভেরিকোজ ভেইনস হয়ে যায় যেখানে ব্লাড কনজেশন হয় ব্রেন গুলাতে। আচ্ছা, আমাদের রেমেডি এখানে কি কি আছে হেল্প করার মতো? আমাদের রেমেডি গুলার মধ্যে ক্যালকেরিয়া ফস, যেমন গ্রোথ আর উইকনেস এর ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস হেল্প করবে। আর অ্যানিমিয়া টেন্ডেন্সি থাকলে ফেরাম ফস, ব্যাক পেইন স্টিফনেস থাকলে রাস্টক্স, আর হেমামেলিস থাকবে ভেনাস যদি কনজেশন থাকে সেই ক্ষেত্রে। দেখেন যখন পেশেন্টকে আমরা কনভেনশনাল ট্রিটমেন্টের ইতেও রাখি, আমাদের কাছেও রাখি, তখন তারা কিন্তু অনেক রকমের মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে আয়রন, এইগুলা সাপ্লিমেন্ট দেয়। আর প্রথম থেকে একটা কথা তো প্রথম থেকে বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে খেতে দেওয়া, ফলিসন খেতে দেওয়া। যখনই কোনো পেশেন্ট বলবে যে মানে বাচ্চা নিতে চাই, তখনই তাদেরকে সাজেস্ট করতে হবে ফলিসন খেতে হবে, খেতে হবে অবশ্যই, নয়তো বাচ্চার যেই ব্রেইন আর বোন, এটার একটা ডিফেক্ট থাকার অনেক চান্স থাকে। তো ফলিসন খেতে হবে প্রথম থেকে একদম মিনিমাম 6 মান্থ পর্যন্ত। তো যেটা বলছিলাম যে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম আর যে সাপ্লিমেন্ট মাল্টিভিটামিন যেগুলা হয় ওগুলার কথা। আমি কি করি, ওগুলা পেশেন্টকে যতটুকু হেল্প করে না করে আমি সেখানে যাব না, সেদিকে যাব না। আমি আমাদের যে টিস্যু রেমেডিজ এগুলা দিয়ে এই সাপ্লিমেন্টের জায়গাটা ফিল আপ করার চেষ্টা করি। তো টিস্যু রেমেডিজ এর একটা সিরিয়াল মেনটেনিং আছে, যে প্রথম ট্রাইমেস্টারে আমরা কি কি দিতে পারি, সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কি কি দিব, থার্ড ট্রাইমেস্টারে আমরা কি কি দিব, এগুলার একটা সিরিয়াল করা আছে। সেই ক্ষেত্রে আমি এটা খুব ফলো করি, খুবই ফলো করি, এবং রেজাল্টও খুব ভালো। যে অন্যান্য যেই মাল্টিভিটামিন গুলা, আয়রন, ক্যালসিয়াম গুলা, ওগুলা যদি নাও সেবন করে, আমাদের টিস্যু রেমেডিস গুলা সেই ঘাটতি পূরণ করতে একদম আমি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে 90% পর্যন্ত আমাকে হেল্প করে দেখলাম। তো এখানে গ্রোথ আর যে উইকনেস, সেটা হোক অ্যানিমিক, হোক সেটা বোন গ্রোথ, হোক অন্যান্য, আমরা টিস্যু রেমেডিস গুলার হেল্প নিতে পারি। আচ্ছা, এবার থার্ড ট্রাইমেস্টারে কি থাকে? লেবার পেইন থাকে, মেন্টাল যেই ফিয়ার থাকে, এই শেষের দিকে চলে আসে মেন্টাল ফিয়ারটা, আর পেলভিক টিস্যু ইলাস্টিসিটিটা, এই জিনিসগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। লেবার পেইন নিয়ে অনেক মিথ কাজ করে, তো ওই মিথ গুলা থেকে বের হয়ে আসতে হবে পেশেন্টকে। এই ক্ষেত্রে কাউন্সেলিংটা খুব জরুরি দেওয়া, যে লেবার পেইনটা কেমন হতে পারে এবং কোন পর্যায়ে গেলে পরে। আমি যে জিনিসটা দেখলাম, যদি পেশেন্ট লেবার পেইন ওঠার সাথে সাথেই যদি হসপিটালাইজড হয়ে যায়, ম্যাক্সিমাম চান্সেস থাকে তার সিজারিয়ান সেকশন হওয়ার চান্সেস বেশি থাকে। আর যদি পেশেন্ট এরকম হয় যে বুঝতে পারে না আরো সময় আছে, সেই ক্ষেত্রে যত একটু দেরি করে গেলে হয়তোবা সেটা নর্মাল হওয়ার চান্সেস বেশি থাকে। কারণ এখন এগুলো নিয়ে তো আসলে বাড়িয়ে বলার কিছু নাই, সত্য সত্য যে নর্মাল ডেলিভারি এখন একটা রেয়ার কেস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে এটা বলতে পারবো যে লেবার পেইন হ্যাঁ ঠিক আছে, উঠতেই পারে, হলে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে একটু পেইনটা যেন ইনক্রিজ করে সেটার হিসাব করা। আর যে ডাক্তারের আন্ডারে থাকবে, তো তার সাথে আগে থেকেই কাউন্সেলিংটা এরকম থাকবে যে নর্মাল নিবে নাকি সি সেকশন করবে। যদি পেশেন্ট পার্টি ভাবে যে না আমরা এত কষ্ট নিব না, সি সেকশন করবে, সেক্ষেত্রে তার কিছু বলার নেই। যদি নর্মালে চিন্তা করে, আমরা অবশ্যই যে রেমেডি দিয়ে হেল্প করা এবং কাউন্সেলিং দুটা দিয়ে আমরা হেল্প করতে পারি, হেল্প করিও। মেন্টাল ফিয়ার থাকে, কারণ লেবার পেইনের বেলায় যে ভয়টা থাকে যে একসাথে 52টা হাড্ডি ভাঙলে যে পেইন, সেই পেইন হচ্ছে লেবার পেইন। এই একটা ভয় যারা প্রাইমি গ্রেভিডে থাকে তো তাদের হয়। হ্যাঁ, সেকেন্ড টাইম হলে আর এই ভয়টা থাকে না, কিন্তু প্রথম তাদের থাকে। এটা আমরা কাউন্সিলিং এর মাধ্যমে দূর করতে পারবো। আর আমাদের তো হোমিওপ্যাথিক যে রেমেডিস গুলা, যেই লিভার পেইন ইনক্রিজ করানো,
পেলভিক ইলাস্টিসিটি বাড়ানো, এগুলোর ক্ষেত্রে তো আমরা হেল্প করতেই পারি। আর এই কাউন্সেলিং এর মাধ্যমে মেন্টাল ফিয়ার তো রিমুভ করার যথাসাধ্য চেষ্টা করি। আচ্ছা, কি কি রেমেডিস কি থাকে এটার ক্ষেত্রে? রেমেডিস গুলার মধ্যে কলোফাইলাম, ইউটেরাইন টোন ইমব্যালেন্স যদি কারো থাকে, যেমন আমার রিসেন্ট এক পেশেন্ট নর্মাল ডেলিভারি করালেন, ওনার ডাক্তার বলে দিচ্ছেন যে তোমার তো ইউটেরাইন ক্যাভিটি খুব মানে খুবই হার্ড, ওস তো তোমার অনেক হার্ড, তোমার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স খুব কম। তো এটা বলে দেওয়ার কারণে কি হলো, পেশেন্ট কিন্তু প্রথমত ভয় পেয়ে গেল, দ্বিতীয়ত সে মনে মনে হয়তো ভাবছে যে যদি সেই আসলে এরকম থাকে, এত হার্ট থাকে, তাহলে তো নর্মাল হবে না, আলটিমেটলি সে সিজারেই যাবে, তাই না? এইসব ক্ষেত্রে কলোফাইলাম একেবারে ম্যাজিকের মতো কাজ করে, যেভাবে ইউটেরাসটাকে করতে থাকে, স্পাজম করার জন্য হেল্প করে, ঠিক সেভাবে অসটাকেও নর্মাল হওয়ার বা টনিসিটি বাড়ার জন্য হেল্প করে, যাতে নর্মাল ফিটাল ডেলিভারিটা হয়ে যায়। তো কলোফাইলাম এইভাবে সাহায্য করে। আবার অনেকে আছে যে যেই ভয়টা বললাম, যেই ভয় ঢুকে গেল যে এরকম নর্মাল ডেলিভারি অনেক পেইন, অথবা তোমার অনেক টাইট হবে না, নর্মাল ডেলিভারি আসবে না, সেক্ষেত্রে পেশেন্ট যদি ভয় পায় অ্যান্টিসিপেটরি ফিয়ার, অথবা তার যদি আগের ডেলিভারিতে কোনো দুর্ঘটনা থেকে থাকে, সেই ক্ষেত্রেও জেলসেমিয়াম খুব ভালো কাজ করবে এই অ্যান্টিসিপেটরি ফিয়ার দূর করতে এবং নর্মাল ডেলিভারি করাতে। আচ্ছা, তারপরে ক্যালিকার, উইক ব্যাক, স্টিচিং পেইন, যেটা বললাম যে যত ফিটাল গ্রোথ বাড়বে ততই এই যে প্রেগনেন্ট মহিলার কোমরে চাপ বাড়বে, ব্যথা বাড়বে, সেক্ষেত্রে ক্যালিকার সাহায্য করবে। আর যেই বার্থ ক্যানালের যে প্রিপারেশন, যেমন আমাদের এখন একটা এরকম না যে পেশেন্টের যদি ডেলিভারিতে ডিলে হচ্ছে, বাচ্চাটা কষ্ট পাচ্ছে, সেক্ষেত্রে কি করা হয়, এপিসিওটমি করা হয়। এপিসিওটমিটাও আমরা পেশেন্টকে আগে থেকেই বলে দিব এরকম প্রিপারেশন রাখতে, যে যদি এপিসিওটমি করা লাগে অবশ্যই যেন করে ফেলে। আমরা কি করব, ডেলিভারি টেবিলে যাওয়ার আগে অথবা আমাদের কাছে যখন লাস্ট আসবে, ভিজিটে আসবে, আমরা একদম কিছু রেমেডি প্যাক করে দিব এবং উইথ ইন্ডিকেশন যে কখন কোনটা হলে খাবে। আর যথাসম্ভব এইসব পেশেন্টের ফোন অবশ্যই রিসিভ করা, কারণ ওই পেশেন্ট নাও বুঝতে পারে, পেশেন্টের যেই অ্যাটেন্ডেন্স থাকে, আত্মীয় স্বজন থাকে, ভাই বোন থাকে, তারা নাও বুঝতে পারে। তো এইসব পেশেন্টের যখন ডেলিভারি টাইম আসবে অবশ্যই তাদের ফোন রিসিভ করা এবং তাদেরকে মানে যে পরিমাণ দরকার, সাজেশন দরকার, যেভাবে দরকার সেই সাজেশন গুলো অবশ্যই দেওয়া। এবং সেই সাথে যেই বললাম যে কিছু রেমেডি আমরা যারা হোমিওপ্যাথি ডাক্তার, আমরা তো জানি যে কোন কোনগুলা খুব দরকারি, সেই রেমেডি গুলার একটা ছোট্ট প্যাকেজ করে তাদেরকে দিয়ে দিব, তাহলে ইজি হবে। আচ্ছা, এই গেল তাহলে ওই যে বার্থ ক্যানাল প্রিপারেশনের জন্য আর্নিকা খুব ভালো, এটা একটা বড় ট্রমা। তো এটা গেল। এবার আসি, আচ্ছা, লেবার ডেলিভারি নিয়ে আমরা অন্য কোনো ক্লাসে কথা বলবো। এবার আমাদের রেপার্টরি সেকশনে চলে আসি। এই 9 মাসের মধ্যে পেশেন্ট যদি এই প্রবলেম নিয়ে, অনেক প্রবলেম নিয়ে আসবে, তার মধ্যে কিছু কিছু প্রিসাইজ সিমটম যেগুলাতে খুব কম রেমেডি প্রয়োজন, সেগুলাকে আমি পিক করছি। আরো অনেক থাকবে, আপনারা যখন ট্রিটমেন্ট দিচ্ছেন বা দিবেন অনেক রকম পাবেন। তো আমি কিছু হেল্প করার জন্য এখানে রাখলাম, যেমন যদি প্রেগনেন্সিতে ভার্টিগো থাকে, আমরা ওষুধ কি কি দিতে পারি। এখানে অনেক ওষুধ আছে, জেলসেমিয়াম, নেট্রামিউর, কোকুলাস, পেট্রোলিয়াম। বড় দাগে এইগুলা মেডিসিনকে ভাবতে পারি। এছাড়াও যদি তার কনস্টিটিউশন এরকম থাকে যে অন্যান্য মেডিসিনের সাথে যায়, আর্সেনিকের সাথে যায়, সিপিআর সাথে যায়, তাহলে আমরা সেগুলো সাজেস্ট করতে পারি বা দিতে পারি। প্রেগনেন্সিতে যদি নোজ এপিস্টেক্সিস মানে নাক দিয়ে যদি রক্ত পড়ে, তখন কোকুলাস, নেট্রাম, সিপিআর, থ্যালাসপি এই মেডিসিন গুলা কাজ দেয়, খুব ভালো কাজে দেয়, যদি অত দূর যেতে হয় না। তারপরে টিথ পেইন, এটা একটা অনেক বড় একটা ব্যাপার। দেখবেন প্রেগনেন্সি একদিকে আসছে, তার দাঁতের সমস্যা শুরু হয়ে গেছে, প্রেগনেন্ট মহিলা দাঁতের পেইন আসছে, এসে বলবে যে আমার তো দাঁতে কোনো ক্যারিজ নাই, কোনো প্রবলেম নাই, তো আমার কেন দাঁতে পেইন? এটা একদম কমন একটা প্রবলেম। এখানে দেখেন অনেকগুলো মেডিসিন, তার মধ্যে ক্যামোমিলা, ক্রিওজোট, লাইসিন, মেটকার্ব, প্লান্টাগো, রেটানহিয়া, সিপিআই, এগুলা ভালো কাজে দেয়।
যদি প্রেগনেন্সি আসার পর, যেমন রিসেন্ট আমার এক থাইরয়েড পেশেন্ট, তার দাঁতে ক্যারিজ আগে ছিল না। ক্যারিজ কিন্তু আবার এরকম, যাদের ক্যারিজ হওয়ার টেন্ডেন্সি থাকে দাঁতে, তাদের ছোটবেলায় হয়, হয়তোবা যেই ডেসিডুয়াস যে তিতগুলো থাকে ওগুলাতেই হয়, বড় বেলায় হয় না, মানে নতুন করে হয় না। বিশেষত যদি 25 আপ হয়ে যায় কোনো মানুষ, তার আর দাঁতে ক্যারিজ হওয়ার সম্ভাবনা প্রায় 90% কমে যায়। কিন্তু যদি টিউবারকুলার টেন্ডেন্সি থাকে, সেই মানুষ যদি প্রেগনেন্সিতে আসে, তার কিন্তু ক্যারিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই যে টিথ ক্যারিজ হয়ে গেল, ডিকে হয়ে গেল, সেই ক্ষেত্রে কি কি হেল্প করবে? স্টেফিসেগ্রিয়া, সিপিয়া, নাক্সভম, ক্যালকেরিয়া ফস, ফ্লোর, ক্যালকেরিয়া কার্ব, এগুলো হেল্প করবে। তারপর টিথ যদি ইলংগেটেড সেন্সেশন হয়, মানে বড় হয়ে গেছে এরকম লাগে, মার্কসল। টিথ যদি লুজ মনে হয় অথবা মাড়ি যদি স্পঞ্জি মনে হয়, সেক্ষেত্রেও মার্কসল হেল্প করে। প্রেগনেন্সিতে কিন্তু এগুলা বেশ বড় রেমেডিজ, আর এগুলা সব সিফিলিটিক ট্রেট, তো বড় বড় রেমেডিজ লাগে, দেখা যায় বড় পোটেন্সিতেই দেওয়া হয়। আচ্ছা, এবার আসি স্টমাকে। স্টমাকে যদি থাকে, যে হার্ট বার্ন যেটা থাকে, এটা স্টমাক চ্যাপ্টারে আমরা পাবো। যদি অ্যাসিডিটি বেশি হয় এবং তার হার্ট বার্ন হয়, হুম, এটা পেশেন্ট এসে বলবে আমার গ্যাস্ট্রিক হয়েছে। তো গ্যাস্ট্রিক কি জিনিস, গ্যাস এক জিনিস, আরেক জিনিস, ওইটা আমরা ধরে নিব বা বুঝে নিব। পেশেন্টের ভাষাটা আমাদের নিজেদের মতন করে বুঝে নিতে হয়। তো গ্যাস্ট্রিক হয়েছে এই কথা বললে আমরা কি কি পাই? এই যে হার্ট বার্ন পাই, হার্ট বার্নের মধ্যে কোনিয়াম মার্কসল হেল্প করে। স্টমাকে যদি আরো পাই হিক্কা, প্রেগনেন্সিতে অনেক পেশেন্টেরই হিক্কা হয়। হিক্কা হলে কি কি আছে দেখেন, এখানে সাইক্লামেন আর ওপিয়াম হিক্কা দূর করতে চমৎকার কাজে দেয়। আচ্ছা, এবার আরো কি আছে? আমি একটু প্রথম দিকে বলছিলাম যে নজিয়া নিয়ে কথা বলবো। অনেকের থাকে যে এমন পরিমাণে নজিয়া, কোনো কিছু খাবে সেটাও সম্ভব হয় না, পেটে রাখবে খেয়ে সেটাও সম্ভব হয় না, যতক্ষণ পর্যন্ত পুরো দমে বের করে দিতে না পারছে ততক্ষণ পর্যন্ত তার এই ভমিটিং টেন্ডেন্সি থাকে বা নজিয়া টেন্ডেন্সি থাকে। এখানে দেখেন নজিয়া, প্রেগনেন্সি এন্ড ক্লোজিং আই, চোখ বন্ধ করলেও যদি বমির ভাব হয়, সেক্ষেত্রে থেরিডিয়ন অনেক বড় রেমেডি। আবার যদি খাবারের আগে বমির ভাব আসে, অ্যানাকার্ডিয়াম হেল্প করবে। এগুলো যেখানে যেখানে আমি সিঙ্গেল অথবা কম রেমেডি, সেগুলোই পিক করার চেষ্টা করছি। কেন করলাম? যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আমারও বোঝাতে সুবিধা হয়। আরো তো থাকবেই। আমরা যারা রেপার্টরি ইউজ করি, তারা কিন্তু যে কোনো একটা জিনিস যখন আমরা সার্চ দিব, দেখবেন অনেক অনেক আসবে, সাথে অনেক কয়েকটা সিমটম সার্চ করলে আমরা একটা আলটিমেট রেমেডিতে পৌঁছাতে পারি। তো এখানে যখন আমরা সার্চ করে করে এরকম কম রেমেডি পাবো অথবা একটা সর্বোচ্চ দুইটা পাবো, আমরা ওই মেডিসিনটাকে প্রেফারেন্স দিব বা দেই। আচ্ছা, তারপরে আরো কি আছে? ইটিং বিফোর অ্যানাকার্ডিয়াম, আবার ইটিং আফটারেও অ্যানাকার্ডিয়াম হাইড্রোজেনিয়াম হেল্প করে। আবার যদি নজিয়া ডেথলি হয়, যেমন একটু আগে বললাম চোখ বন্ধ করলেই বমির হয়, ভাব হয়, চোখ বন্ধ করা, মাথা ঘুরায়, এটা কিন্তু আরেক মেডিসিনের লক্ষণ। চোখ বন্ধ করলে বমি হলে থেরিডিয়ন। আর যদি এখানে ওই যে একটু আগে বললাম ডেথলি নজিয়া থাকে, সেক্ষেত্রে ট্যাবেকাম হেল্প করবে। স্টমাক ভমিটিং, ওয়াটার সাইড, পানি দেখা মাত্রই বমি বমি লাগা বা বমি হয়ে যাওয়া, সেক্ষেত্রে ফসফরাস। আমরা এখানে অনেক সময় ভুল করতে পারি যে পানি দেখলে স্ট্যামোনিয়ামের একটা ইন্ডিকেশন আসে, না, এখানে স্ট্যামোনিয়াম কাজ করবে না, এখানে ফসফরাস কাজ করবে। তারপরে বমি করতে করতে সেটা যদি হয়ে যায় ব্লাডি, বমির সাথে রক্ত দেখা গেলে সিপিয়া একমাত্র মেডিসিন, সিপিয়া। আবার যদি সেই বমিটা মিল্কি হয়, সেক্ষেত্রেও সিপিয়া হেল্প করবে। আচ্ছা, তারপরে অ্যাবডোমেনে যদি হাইপোকন্ড্রিয়া, হাইপোকন্ড্রিয়া মানে কি? যেটা না সেটা ভাবতেছে, এরকম যদি কারো কন্ডিশন হয়ে যায়, অনেকে থাকে না যে একটা কাটা লাগলো গলায়, যে সে ভাবতে ভাবতে এটাকে ক্যান্সার বানায় ফেলছে, এটাকে হাইপোকন্ড্রিয়া বলে। তো কোনো মহিলা যদি প্রেগনেন্সিতে এরকম কোনো ভয় থাকে, তার যেমন ডেলিভারির পেইন নিয়ে অথবা যে প্রসিডিওর সেই প্রসিডিওর নিয়ে অথবা সিজারের প্রসিডিওর নিয়ে যদি কোনো এংজাইটি থাকে, অথবা পেটে কি আছে ঠিকঠাক আছে, তো এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে বড় ভাবতে ভাবতে অনেক বড় করে ফেলে, তখন তাকে অ্যাকোনাইট অথবা পালসিটিলা সাহায্য করবে। আরো কি থাকতে পারে অ্যাবডোমেনে পেইন প্রেগনেন্সিতে? দেখেন, বাচ্চা পেটে, সেই মহিলা তো উপর হয়ে শুয়ে থাকার কথা না, তো তার যদি সেই পেটে ব্যথা হয় এবং সে যদি উপর হয়ে গেলে আরাম হয়, পোটোফাইলাম তাকে হেল্প করবে।
তাই না? এগুলা কিন্তু কি বলে ওই যে পিকুলিয়ার সিমটম। পিকুলিয়ার সিমটম দিয়ে যদি আমরা পেশেন্টকে বুঝতে পারি, তাহলে তার প্রবলেম সলিউশন করতে বেশি সময় লাগে না বা মানে কষ্ট হয় না। আচ্ছা, তো এই গেল হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেই প্রেগনেন্সির যে জার্নিটা, কি কি টেস্ট দিব, কখন দিব, কেন দিব, আমি ইলাবোরেটলি বলার চেষ্টা করছি। হোমিওপ্যাথিক কিছু রেমেডিও রাখার চেষ্টা করছি, যেটা আমাদের গতানুগতিক মানে চেম্বার প্র্যাকটিসে কাজে লাগে। তো এইখানে